আমরা যেটা দেখব, হ্যাঁ বলো, কি সাউন্ডে প্রবলেম হচ্ছে? না না স্যার, সমস্যা নেই। ঠিক আছে এবার। আচ্ছা আচ্ছা স্যার একটু রেকর্ড করেন। আচ্ছা ঠিক আছে। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 13। এটা এই চ্যাপ্টারটা হচ্ছে কোয়ান্টিফাইং অ্যান্ড আনসার্টেনটি। তো এই কোয়ান্টিফাইং অ্যান্ড আনসার্টেনটি এই চ্যাপ্টারে আমরা মূলত প্রথমে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রবাবিলিটির কিছু বেসিক থিওরি এবং কনসেপ্ট। তাহলে আমরা যেটা দেখব আজকে সেটা মূলত চ্যাপ্টার 13 এবং দ্য টপিক অর টাইটেল অফ দিস চ্যাপ্টার কোয়ান্টিফাইং অ্যান্ড আনসার্টেনটি। কোয়ান্টিফাইং অ্যান্ড আনসার্টেনটি। আচ্ছা, তোমাদের আনসার্টেনটি মূলত যেটাকে মিন করে সেটা হচ্ছে প্রবাবিলিটিকে। তো প্রবাবিলিটি সম্পর্কে হয়তো আমাদের কোনো কোর্স আছে বা ম্যাথমেটিক্স এর কোনো পার্টের সঙ্গে তোমরা পড়েছো। তো আমরা আসলে সেইগুলোকে একটু রিপিট করব। আমাদের এআই পড়তে গেলে বেশ কিছু ক্লাসিফায়ারের সঙ্গে প্রবাবিলিটির বেসিক গুলি খুবই জড়িত। যেমন আমরা যদি আমাদের এই যে টেক্সট বই যেটা, সেই টেক্সট বইয়ের দিকে যদি তাকাই, টেক্সট বইয়ের আজকে আসলে আমার লেখা একটু ডিফিকাল্ট হবে, কারণ হচ্ছে এখানে অনেকগুলো সিম্বল আছে। তো এখানে যে হোয়াইট বোর্ড সেটা দিয়ে লিখতে পারবো না। তো এই জন্য অনেক সময় আমাকে বই শেয়ার করতে হবে, অথবা একটা পিপিটি আছে সেটা শেয়ার করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এখানে এটার একটু প্রবলেম আর কি। এই আচ্ছা, এখন আমাদের এই যে বইটার এই যে 13 নম্বর চ্যাপ্টার, যেখানে এই তোমরা দেখতে পাচ্ছ কিনা 13.1.1, সামারাইজিং, হ্যাঁ, সামারাইজিং অফ আনসার্টেনটি। তো এখানে একটা ইয়ের কথা বলা হচ্ছে, মানে একটা এক্সাম্পল দিয়ে শুরু করা হয়েছে আনসার্টেনটি বোঝাতে গিয়ে। আনসার্টেনটি আসলে মানে বিষয়টা যে যখন ওইটার কিছুটা কনফিউশন তৈরি হয়। হ্যাঁ, যেমন এটা আনসার্টেনটি ওয়ান কাইন্ড অফ ফাজি। ফাজি কনসেপ্টটা বুঝো কিনা? যেমন আমরা স্ট্যাটিক একটা ব্যাপার আছে। আমরা আমরা যখন মনে করো সাপোজ আমরা আর একটু অ্যাডভান্স কথা বলি, আমরা গ্রুপ করব। তা আমরা গ্রুপ করব, যেমন যদি তোমাদের স্টুডেন্টদেরকে, ছেলেদের একটা গ্রুপ, মেয়েদের একটা গ্রুপ, ঠিক আছে? তো এটা খুবই মানে একবারে বলা যায় স্পষ্ট, এটা 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 কোনো প্রবলেম না। আচ্ছা, এরপরে আমরা যদি গ্রুপ করতে চাই যে এমন কিছু বিষয় নিয়ে যে সেখানে সে কোন গ্রুপে পড়বে এটা স্পষ্ট না, বা কোনো একটা গ্রুপের মধ্যে তার কিছু প্রপার্টি থাকবে, অন্য গ্রুপের মধ্যে কিছু প্রপার্টি থাকবে, এইটাকে আসলে ফাজি বলে। হ্যাঁ, তো আসলে আনসার্টেনটিও এই প্রকার, যে কোন একটা ঘটনা বা কোন একটা বিষয়ের একেবারে 100% 0 বা 1 এমন হবে না। যেমন আমরা বলতে পারি যে কোনো একটা ইয়েতে সিগন্যালের ক্ষেত্রে যখন আপ ভ্যালু হয় তাকে আমরা হয়তো 0.1 বলতেছি বা 0.5 ভোল্ট বলতেছি, জিরো হলে জিরোর কাছাকাছি থাকলে জিরো বলতেছি। কিন্তু আনসার্টেনটির ক্ষেত্রে হবে এটা এক্স্যাক্টলি 0-1 এভাবে অ্যাসাইন করা যাবে না। তো এটা এর মাঝামাঝি রেঞ্জের মধ্যে থাকবে, তার মানে 0 থেকে 1 এর মধ্যে একটা রেঞ্জের মধ্যে থাকবে। আচ্ছা, আবার এই আনসার্টেনটি বা প্রবাবিলিটি তোমরা জানো যে এর কালেকটিভ ভ্যালুটা যে কোনো একটা ইভেন্ট এক্সপেরিমেন্টের জন্য 1 হবে, এর সামেশন অফ ভ্যালু। এই ধরনের বেশ কিছু প্রপার্টি আছে। তো আমাদের এখানে শুরুই করেছে একটা এক্সাম্পল দিয়ে, যে এক্সাম্পলটা হচ্ছে যে একটা ডেন্টাল ডায়াগনোসিসের সময় যদি কারো ইয়েতে টিতে প্রবলেম হয়, তখন হয়তো ডেন্টিস্টের কাছে গেলে সে ডায়াগনোসিস করবে। তো ডায়াগনোসিস করার ক্ষেত্রে কিছু সিমটম এবং তার কিছু ইফেক্ট, সেগুলোকে আমরা এভাবে বলতে পারি কজ এবং ইফেক্ট। হ্যাঁ, কিছু কজের কারণে কিছু ইফেক্ট হবে। তো সেই গুলোকেই কনসিডার করে এখানে বলা হচ্ছে, যেমন একটা বলা হলো যে কারোর যদি টুথ হ্যাক হয়, টুথে যদি ব্যথা হয়, তাহলে সেটার জন্য ধরা যায় যে তার ইফেক্ট হচ্ছে ক্যাভিটি, তার মানে টিতে বা তার সাইডে মাউথের কোনো জায়গায় ক্যাভিটি অর্থাৎ গর্ত তৈরি হবে। আচ্ছা, এরপরে আবার এই 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 রুলটাকে বলা হচ্ছে এক্স্যাক্টলি যে এটা হবেই, এটা এটা আমরা শিওর দিয়ে বলতে পারি না।
আবার বলা যায় যদি টুথ থাকে তার ক্যাভিটি হতে পারে এবং অন্যান্য সিমটম গুলোও থাকতে পারে। তো এই যে যে মানে আমরা যেটা বলতেছি এটা হলে এইটা হবে, তো এইটার ক্ষেত্রে এই বিষয়টা আসলে এক্স্যাক্টলি না। তো এক্স্যাক্টলি না হওয়ার কারণে তাহলে এইটা কতটুকু, সেই বিষয়টাকে যে মেজারমেন্টটা করবে, প্রোভাইড করা হয় বা যে মেজারমেন্ট দিয়ে এটা ক্যালকুলেশন করা হয়, সেটাই আসলে মূলত প্রবাবিলিটি বা আনসার্টেনটিকে মার্ক করে। এখন এই এই যে যে লজিক বা ডায়াগনোসিসের ক্ষেত্রে কিছু ফ্যাক্টর কাজ করে বা কিছু রিজন কাজ করে। সেই রিজন গুলো বইয়ের ভাষায় যেটা দেয়া আছে দেখবা তোমরা একটু, লেজিনেস, থিওরিটিক্যাল ইগনোরেন্স এবং প্র্যাকটিক্যাল ইগনোরেন্স। লেজিনেসটা কি? ইট ইজ টু মাচ ওয়ার্ক টু লিস্ট দ্য কমপ্লিট সেট অফ antecedents or consequent needed to ensure an exceptionalness rules too hard to use such rules। একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে এই যে অ্যান্টিসিডেন্ট বা কনসিকুয়েন্ট এইগুলোর ক্ষেত্রে এটা এটা হচ্ছে খুবই হার্ড হয় এটাকে করে অ্যাজিউম করা। আচ্ছা, তারপরে থিওরিটিক্যাল ইগনোরেন্স, যেটা হচ্ছে মেডিকেল সায়েন্স হ্যাজ নো কমপ্লিট থিওরি অফ ডোমেন। আচ্ছা, এখন এই থিওরিটিক্যাল ইগনোরেন্স বলা হলো যে আমাদের এই যে চোখে খেলে ক্যাভিটি হবে, এটা হলে এখনো অনেক সিমটম আছে, অনেক ইফেক্ট আছে, সেগুলো সম্পর্কে এই মেডিকেল সায়েন্সের থিওরি এখনো কমপ্লিটলি এক্সপ্লোর হয় নাই বা এ ধরনের গ্যাপ আছে। আচ্ছা, প্র্যাকটিক্যাল ইগনোরেন্স হচ্ছে even if we know all the rules, we might be uncertain about a particular patient because not all necessary tests have been or can somehow, যাই হোক, যে এটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি ইগনোরেন্সের কথা বলা হচ্ছে যে সাম পেশেন্টের ক্ষেত্রে এটা 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 হতে পারে, এক্সেপশনাল কেস হতে পারে। তো যাই হোক, এই ধরনের বেশ কিছু রিজনের জন্য আসলে আনসার্টেনটি দরকার হয়। এখন আনসার্টেনটি যে আমাদের দরকার হচ্ছে, এর সাথে আনসার্টেনটির সাথে আরো কিছু টার্ম রিলেটেড আছে, যেমন একটা ডিসিশন থিওরি। ডিসিশন থিওরিটা হচ্ছে as expressed by utility থিওরিও আবার সাথে আসে, আর combined with the probability generally theory of rational decision called decision theory। তো ডিসিশন থিওরি ইজ কালেকশন অফ প্রবাবিলিটি থিওরি এবং ইউটিলিটি থিওরি। প্রবাবিলিটি থিওরির কথা আমরা বললাম ইটস বেসড অন আনসার্টেনটি। এখন ইউটিলিটি থিওরিটা কি? ইউটিলিটি থিওরি হচ্ছে the fundamental idea of decision theory is that an agent is rational if and only if it chooses the action that yield the highest expected utility average over the possible outcomes and again। আসলে যে ধরনের এজেন্ট এই সেটআপের মাধ্যমে আশা করা যায় যে হাইয়েস্ট এক্সপেক্টেড ইউটিলিটি পাওয়া যাবে, সেটা ডিসিশন থিওরি। এবং সেটাকেই অনেক সময় বলা হয় যে দ্য কল্ড ইজ দ্য প্রিন্সিপাল অফ ম্যাক্সিমাম এক্সপেক্টেড ইউটিলিটি, MEU। যাই হোক, এগুলো জাস্ট ডেফিনেশন আকারে দেখো, এখানে আমাদের বেশি ডিগ আউট করার দরকার নেই। এরপরে মূলত আমরা চলে আসবো আসলে আমাদের প্রবাবিলিটি থিওরিতে। তো এই প্রবাবিলিটি থিওরির এখানে থেকে আমরা পিপিটিটাকে আসলে করতে পারবো। তোমরা এখন এটা দেখতে পাচ্ছ আউটলাইন? জি স্যার। আচ্ছা, তো এখান থেকে আমরা আসলে প্রবাবিলিটির বেসিক এবং তারপরে সামনের দিকে অগ্রসর হব। তো প্রবাবিলিটির বেসিক, সিনট্যাক্স এন্ড সিমেন্টিক, তারপরে ইনফারেন্স এবং ইন্ডিপেন্ডেন্স অফ বেইজ রুলস। খুবই পপুলার একটা রুলস আছে, সেটা আমরা দেখবো, যাকে বলা হয় বেইজ রুলস। এই বেইজ রুলস এর উপর বেস করে একটা ক্লাসিফায়ার ডিজাইন করা হয়েছে, সেটাকে বলা হয় বেইজিয়ান ক্লাসিফায়ার বা নেইভ বেজ ক্লাসিফায়ার। যাই হোক, সেগুলো আমরা দেখবো। তো আমরা এই চ্যাপ্টারের মোটিভেশনের কিছু কথাবার্তা বলা আছে। আনসার্টেনটি ইজ এভরিহোয়ার, কনসিডার দ্য ফলোইং প্রপোজিশন, লিভিং টি মিনিটস বিফোর দ্য ফ্লাইট উই গেট মি টু দ্য এয়ারপোর্ট। এই যে ফ্লাইট ধরার ক্ষেত্রে একটা প্রবলেম ইস্যু করা হচ্ছে, যে সেই ক্ষেত্রে আনসার্টেনটি থাকতে পারে। তারপরে আরো আনসার্টেনটির কিছু বিষয় আছে, প্রবলেমস গুলো হচ্ছে যেমন পার্শিয়াল অবজারভেবল ফ্যাক্ট, রোড স্টেট, আদার ডেলিভারি প্ল্যান সামথিং। তারপরে নয়েজি সেন্সর, আনসার্টেনটি ইন অ্যাকশন আউটকামস, তারপর ইমেন্স কমপ্লেক্সিটি, মডেলিং এন্ড প্রেডিক্টিং অফ দ্য ট্রাফিক ফ্যাক্টর। আসলে all of those factors are connecting to the uncertainty। নলেজ রিপ্রেজেন্টেশন, এখানে নলেজ রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে যেগুলো দরকার সেগুলো হচ্ছে প্রিপোজিশনাল লজিক, ফার্স্ট অর্ডার লজিক। এগুলো আমরা কিছুটা দেখেছি হচ্ছে তোমার ডিসক্রিট ম্যাথমেটিক্সে, আর মাঝে কিছু চ্যাপ্টার আছে। আসলে ওই চ্যাপ্টার গুলো আমার সাথে আরেকজন আছে, তোমাদের সাইদ স্যার ওই
ই প্রপোজিশনাল লজিক এবং ফার্স্ট অর্ডার লজিক ওখানে কিছু সে পড়াবে আর কি। হ্যাঁ, তো এইগুলো আসলে নলেজ রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আছে। তো আমাদের খুব বেশি ওইগুলোর এখানে আমরা যেটা দেখবো তার উপর খুব বেশি ইফেক্ট হবে না, যেখানে যেখানে ইফেক্ট হবে আমি সেখানে চেষ্টা করবো আর কি দেখিয়ে যেতে। আচ্ছা, তো আমরা মূল আজকের এই এই যে আনসার্টেনটি চ্যাপ্টারে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি সম্পর্কে তো তোমাদের ধারণা আছেই। তারপর আমরা যে কথা ওই বইয়ে একটু ডিসকাস করলাম সেটা নিয়েই এরা শুরু করেছে যে প্রবাবিলিস্টিক অ্যাসারশন সামারাইজ ইফেক্ট অফ লেজিনেস এন্ড ইগনোরেন্স, ফেইলিউর টু এনুমারেট দ্য এক্সেপশনস, কোয়ালিফিকেশনস আর ল্যাক অফ রিলেভেন্ট ফ্যাক্টস এন্ড ইনিশিয়াল কন্ডিশনস। এইগুলোর কারণে আসলে প্রবাবিলিটিটা আসে, প্রবাবিলিস্টিক অ্যাজাম্পশনটা আসে। প্রবাবিলিটিজ রিলেট proposition to one's own state of knowledge, they might be learned from the past experience or similar situation. এখানে প্রবাবিলিটির একটা উদাহরণ দিচ্ছে, সাপোজ পি এ একটা যাই হোক কোন একটা স্যাম্পল স্পেস, সেইটার জন্য প্রবাবিলিটি 0.05। প্রবাবিলিটি অফ প্রপোজিশন চেঞ্জ উইথ এ নিউ এভিডেন্স, নিউ এভিডেন্সের কারণে অনেক সময় এটা চেঞ্জ হতে পারে। এখন এই যে প্রবাবিলিটির পি এ suffix 25 given no reported accident। আচ্ছা, এরপরে আবার একই প্রবাবিলিটি নো রিপোর্টেড অ্যাক্সিডেন্ট এটা দেয়া আছে, এই জন্য প্রবাবিলিটির ভ্যালু চেঞ্জ হচ্ছে। এই যে নোটেশন, এই নোটেশনেরও একটা নাম আছে, এটাকে কন্ডিশনাল প্রবাবিলিটি বলে। অর্থাৎ এই প্রবাবিলিটির অফ এ যেখানে এই ইনফরমেশনটা দেয়া আছে। তো যাই হোক এগুলো আমরা দেখব। আচ্ছা, তো প্রবাবিলিটির শুরুতেই আমরা যতগুলি আউটপুট আসতে পারে, হ্যাঁ, যেমন আমি বলি তোমাকে যে তুমি একটা ফেয়ার কয়েন টস করবা, তাহলে এখানে আউটপুট কয়টা আসতে পারে? আউটপুট দুইটা আসতে পারে, হয় হেড অথবা টেল। আচ্ছা, তুমি একটা ডাই কে ইয়ে করবা, রোল করবা, লুডুর যে ওই যে ইয়েটা ছক্কার যে পাটটা, তাহলে তার আউটপুট কয়টা আসতে পারে? 6টা আসতে পারে, 1 2 3 4 5 6। তো এই যে কোনো পসিবল আউটকামস ইটস কল্ড অ্যাজ এ স্যাম্পল স্পেস। হ্যাঁ, এই পসিবল আউটকামসকে বলা হয় স্যাম্পল স্পেস। এই স্যাম্পল স্পেসকে আমরা এই ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এ স্যাম্পল স্পেস ইজ এ সেট অফ পসিবল আউটকামস, হ্যাঁ এই কথা এখানে বলা আছে। আচ্ছা, এখন স্পেসিফিক কোনো একটা ওই স্যাম্পল স্পেসের আউটকামকে এই যে এটাকে ডব্লিউ বা এটাকেও স্মল ওমেগা দ্বারা প্রকাশ করা হয় আর কি, স্যাম্পল পয়েন্ট, হ্যাঁ, পসিবল ওয়ার্ড অর অ্যাটমিক ইভেন্ট, যে কোনো একটা সিঙ্গেল ইভেন্টকে। আচ্ছা, probability space or probability model take a sample space omega, assign number pw, the probability of এত অর্থাৎ টু ইভেন্ট। এখন এই p of w বা এটাকে w বলতে পারে বা স্মল ওমেগা বলা যায় আর কি, ওমেগা দুইটা ক্যাপিটাল এবং স্মল লেটার। তো এটাকে যে কোনো সিঙ্গেল একটা ইভেন্টের জন্য প্রবাবিলিটি, আর এটা হচ্ছে সমগ্র স্যাম্পল স্পেসের জন্য আর কি। এই হচ্ছে এখানকার নোটেশন। আচ্ছা, এরপরে এরপরে যেটা হচ্ছে যে এই প্রবাবিলিটি স্পেস মাস্ট স্যাটিসফাই দ্য ফলোইং প্রপার্টি। আচ্ছা, এখন এইটা দেখো, এই যে এটা বুঝো কিনা, এটা দিয়ে যেটা বোঝাচ্ছে যে এই যে ডব্লিউ বা স্মল ওমেগা হচ্ছে মেম্বার অফ স্যাম্পল স্পেস। আচ্ছা, এটা যদি বুঝতে চাও যে আমরা যে হেড এবং টেল বললাম, তাই না, আমরা যে হেড এবং টেল বলেছি, তাহলে সেই হেড এবং টেলের ক্ষেত্রে হেড পড়ার প্রবাবিলিটি কত? তাহলে আমরা যদি তোমাকে এভাবে বলি যে এভাবে বললাম যে মনে করো হেড আর টেল, তাই না? আচ্ছা, তাহলে প্রবাবিলিটি অফ হেড, প্রবাবিলিটি অফ হেড। এখন আমাদের এই স্যাম্পল স্পেসের মধ্যে কিন্তু এই দুইটাই চলে আসে, টোটাল স্যাম্পল স্পেসের মধ্যে এটা চলে আসে এবং স্যাম্পল স্পেসকে ওমেগা এই 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 ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে। আচ্ছা, স্পেসিফিক যে কোনো একটাকে মনে করো যে স্পেসিফিক যে কোনো একটাকে স্মল ডব্লিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো ইন্ডিভিজুয়াল একটা যদি হয়, তাহলে এর প্রবাবিলিটি অফ এইচ কত? মানে প্রবাবিলিটি অফ হেড একেবারে ফেয়ার কয়েনের হচ্ছে কি 0.5। এটা বুঝো তো?
হ্যাঁ জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা তারপর প্রবাবিলিটি অফ টেল কত? হাফ। এটাও হাফ। আসলে এক্স্যাক্টলি কি এখানে যদি কেউ না বুঝো তাহলে প্রবাবিলিটি অফ টেল তাহলে 1 বাই কয়টা আছে আমার স্যাম্পল স্পেস দুইটা, মানে একটা দুইটা। আসার সম্ভাবনা দুইটার মধ্যে, তাহলে এটা তো 0.5 হবে। ঠিক আছে, এইভাবে হয় আর কি, খুব সিম্পল হিসাব। জি স্যার। আচ্ছা এখন এই দুইটা প্রবাবিলিটির যদি সামেশন করা হয় তাহলে কত হয় সেটা? সেটা 1 হয় না? 1। জি। আচ্ছা এই 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 কথাটাই ওখানে বলা হচ্ছে যে আমরা আমরা যে ইয়েতে ছিলাম, এই যে এখানে যেখানে ছিলাম, এটা দেখো যে এই এই যে প্রবাবিলিটির যেটা রেঞ্জের ভ্যালু সেটা 0 কি হবে থেকে শুরু করে 1 এর মধ্যে হবে। ঠিক আছে, যেমন 0.5 হলো, 0.1 হতে পারে, 0.2 হতে পারে, ফর এভরি স্যাম্পল স্পেস, একটা স্যাম্পল স্পেসের জন্য। আচ্ছা সেকেন্ড লাইনটা কি বলতেছে? এই যে ওমেগা এটা মেম্বার এবং তার কালেকশন, এই যে এটা এটা সামেশন, এই সিম্বলটা বুঝো কিনা? আসলে ম্যাথ দিয়ে কিন্তু আমাদের বুঝতে হবে, ম্যাথ ওয়ান কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। আমি তোমাদের মাঝে মাঝে বলি যে প্রথম এই এই লাইনটা ডিফাইন যদি করা যায়, এক্সপ্লেইন যদি করা যায়, কি করা যায় বলতো? এই লাইনটা মানে হচ্ছে এই যে প্রবাবিলিটি অফ ডব্লিউ, অর্থাৎ একটা ইভেন্টের প্রবাবিলিটির ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে, যেখানে এই ওমেগা বা হচ্ছে ডব্লিউ হচ্ছে মেম্বার অফ ওমেগা, অর্থাৎ সমস্ত স্যাম্পল স্পেসের একটা মেম্বার। যেমন এর মধ্যে স্যাম্পল স্পেস কি ছিল, ওই যে আমি যেখানে দেখালাম হেড এবং টেল, এরপরে এই ডব্লিউটা মনে করো হেড, তার মানে তার একটা মেম্বার হয়ে গেল। এইটা দ্বারা সেটা বোঝা। আর নিচেরটা কি বোঝায়? নিচেরটা হচ্ছে এই সামেশন মানে কি? এই সামেশনের মানে হচ্ছে এই সমস্ত স্যাম্পল স্পেসকে একটা একটা করে, আমরা যেমন তোমাদের বুঝতে সুবিধা হবে, আমরা আসলে ম্যাথের চেয়ে আমরা প্রোগ্রামিং এর লজিক ভালো বুঝি। এই ম্যাথটা আশা করি অনেকেই বুঝো। প্রোগ্রামিং এর লজিক ভালো বুঝি, যে যেমন মনে করো যে ওখানে স্যাম্পল স্পেস আছে দুইটা, এই দুইটা স্যাম্পল স্পেসকে যদি আমরা ইয়ে করতে চাই, অ্যাড্রেস করতে চাই একত্রে, তাহলে একটা লুপ চালাবো, সেই লুপের এন এর মান হবে 2, তাই না? তার মানে দুইটাকে আমরা যোগ করব, এটা এটা তাই বোঝায়। যখন এই ডব্লিউ এর মান হচ্ছে এইচ, তাহলে প্রবাবিলিটি অফ এইচ ইকুয়াল টু কত? 0.5। ডব্লিউ এর মান যখন টি, তাহলে প্রবাবিলিটি অফ টি ইকুয়াল টু 0.5। এই সামেশন চিহ্ন মানে দুইটাই যোগ করো, তো দুইটা যোগ করলে কত হবে? 1 হয়ে যাবে। ঠিক সেইভাবে যদি আমরা অন্য ক্ষেত্রেও দেখি, এখানে দেখো উদাহরণ দেয়া আছে যে ফর এ রোলিং দা ডাই, একটা ডাই যদি ডায়াস যেটা, সেটাকে যদি আমরা রোল করি, প্লে করি, তাহলে এই প্লে করার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ 1 কত হবে? তার মানে তার টোটাল হচ্ছে কত? ডায়ের স্যাম্পল স্পেসের ভ্যালু টোটাল কত বলো তো? একটু একটু আমাকে রেসপন্স করো, তাহলে বুঝতে সুবিধা হবে। 6টা স্যাম্পল স্যার। 6টা স্যাম্পল স্পেসের, তাহলে 1 পড়ার সম্ভাবনা কি 6 এর মধ্যে? 1, 1/6। তাহলে 1/6। তাহলে ঠিক সিমিলারলি যদি আমরা 2 এর ক্ষেত্রে চিন্তা করি, 3 এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে প্রত্যেকটাই পড়ার প্রবাবিলিটি হচ্ছে একবার, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে 1/6। এই জন্য এখানে দেয়া হচ্ছে প্রবাবিলিটি অফ 1, probability of 2, probability of 3 to probability of 6 equal to 1/6। বুঝেছো? আচ্ছা এখন an event a is any subset of omega, তার একটা ইভেন্ট a হচ্ছে তার যে কোনো একটা সাবসেট হতে পারে a ওমেগা। আচ্ছা এখন the probability of an event is defined as follows, তার একটা প্রবাবিলিটিকে এইভাবে ডিফাইন করা হয় এবং তার কালেকটিভটাকে ডিফাইন করা হয় এইভাবে। আচ্ছা এখন তোমার বলা হলো যে এই এই যে যেটা, এটা দেখো তো তোমরা সলিউশন করতে পারো কিনা, এটা দেয়া আছে, তারপর তোমরা দেখো যে প্রবাবিলিটি কি হবে? ডাই রোল লেস দেন 3, লেস দেন 3, তাহলে তার প্রবাবিলিটি কত হবে? বুঝতে পেরেছো আমার কথা? না স্যার, এটা একটু। আচ্ছা এটা বুঝতে পারেন, তাহলে এই যে যে ডাইয়ের যে ভ্যালু, ডাইটাকে যে এই রাজটাকে যে রোল করবা, তার ভ্যালু কত? 1 থেকে 6 পর্যন্ত হবে, তাই না? 1 হতে পারে, জি 2 স্যার। হতে পারে, 3। তাহলে এটা বলতেছে সেই ভ্যালুটা হচ্ছে 4 এর চেয়ে ছোট। তার মানে কি? তাহলে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। বোঝা জি গেছে? স্যার। আচ্ছা তার মানে প্রবাবিলিটি অফ 1 প্লাস প্রবাবিলিটি অফ 2 প্লাস প্রবাবিলিটি অফ 3 সমান কত? প্রবাবিলিটি অফ 1 সমান 1/6, তার মানে আলটিমেটলি 3/6। 3/6 মানে কি? 1/2। জি স্যার। হুম। তো এইভাবে আর কি প্রবাবিলিটির একটার পর একটা মানে ইভেন্ট গুলো এক্সটেন্ড করে তার মধ্যে চুজ করে সিলেক্ট করে কাজ করা যায়। আচ্ছা এই প্রবাবিলিটি থিওরি পড়তে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল।
আমরা অবশ্য র্যান্ডম ভেরিয়েবলের কাজ অলরেডি করে ফেলেছি। তো এই র্যান্ডম ভেরিয়েবলটা কি? এই র্যান্ডম ভেরিয়েবল ইজ এ ফাংশন from sample point to some range such as a integer or boolean. We will capitalize word for random variable. Rolling the die. Rolling the die এখন odd w equal to 2 if w equal to even, আর এটা হচ্ছে false otherwise। আসলে স্যাম্পল স্পেসের যে আউটপুটটা আসতেছে সেই আউটপুটটা থ্রো হয় হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের মাধ্যমে, এবং এটাকে বলা হয় যে একটা ফাংশন। সেই ফাংশনটা এইভাবে আউটপুটটা আসে যে এটা ওয়ার্ড হবে যদি ট্রু হয়, আর এটা হচ্ছে ফলস হবে আদারওয়াইজ। এখন প্রবাবিলিটি যে ভ্যালুগুলো আসে, এই যে আমরা বললাম যে প্রবাবিলিটি অফ টি ইকুয়াল টু 0.5, প্রবাবিলিটি অফ এইচ ইকুয়াল টু 0.5, এরপরে প্রবাবিলিটি অফ যদি রোলের ক্ষেত্রে বলি তার প্রবাবিলিটি অফ 1, প্রবাবিলিটি অফ 2 এসব ইকুয়াল টু 1/6। এই যে প্রবাবিলিটির একটা নির্দিষ্ট স্যাম্পল স্পেসের মধ্যে এই যে যে প্রবাবিলিটি গুলো আসতেছে, এইগুলোকে বলা হয় আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন gives a probability for every possible values. Every possible values মানে ওই স্যাম্পল স্পেসের মধ্যে যতগুলো পসিবল ভ্যালুস থাকে তার সকলের প্রবাবিলিটি নিয়েই যে একটা সেটআপ, সেটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ইফ এক্স ইজ এ র্যান্ডম ভেরিয়েবল, আমরা যে র্যান্ডম ভেরিয়েবলের কথা বললাম, তাহলে এক্স পি অফ এক্স ইকুয়াল টু এক্স আই, তাহলে এক্স আই স্পেসিফিক একটা ইভেন্ট হবে ইকুয়াল টু পি অফ ডব্লিউ দ্যাট ইজ এক্স অফ ডব্লিউ ইকুয়াল টু এক্স আই। এর একটা যদি উদাহরণ দেখা যায় যে যেমন গিভেন এক্সাম্পল প্রবাবিলিটি অফ অড ইকুয়াল টু 2, তো প্রবাবিলিটি অফ অড ইকুয়াল টু 2 মানে কি? ইকুয়াল টু প্রবাবিলিটি অফ 1, প্রবাবিলিটি অফ 3 প্লাস প্রবাবিলিটি অফ 5। তাহলে এর করসপন্ডিং ভ্যালু 1616 আবার 12। নোট দ্যাট উই ডোন্ট রাইট অডস আর্গুমেন্ট w হিয়ার। অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবলের মাধ্যমে বিভিন্ন সেট করে বিভিন্ন সেগমেন্ট করে করে প্রবাবিলিটির ভ্যালুগুলোকে এভাবে কম্পিউট করা হয়। অর্থাৎ টোটাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে এভাবে দেখানো যায়। এটা একটা পার্শিয়াল ডিস্ট্রিবিউশন। এরপরে আরো কোনো ডিস্ট্রিবিউশন দেখানো যায়, আমরা ইভেন বললাম, আমরা সামগ্রিক বললাম, সবার ভ্যালুগুলো এভাবে ডিস্ট্রিবিউটেড করা যায়। আচ্ছা, odd is a boolean or propositional random variable. It is range from 2 এবং true or false. আচ্ছা, we will use the corresponding lowercase letter for even the propositional random variable is true. এটা আসলে বিভিন্ন ভাবে প্রেজেন্ট করা যায়। যেমন এখানে বলা হচ্ছে যে probability of odd equal to 2 equal to 1/6, probability of negation of odd equal to probability of odd equal to false। তাহলে এটা যদি 1/6 হয় তারপরে তার নেগেশনটা কি 5/6 হবে, এটা সিম্পল এই হিসাবে বলতেছে। আচ্ছা, এরপরে বুলিয়ান ফর্মুলার অনেকগুলো অ্যাজাম্পশন আছে, যেমন এখানে কিছু দেয়া আছে যে এই এ অর বি এর এই প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট ফর্ম আর কি, এই ইকুইভ্যালেন্ট ফর্মে লেখা যায় আর কি। তো যাই হোক, আমরা প্রপোজিশনাল লজিক অথবা বুলিয়ান র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে এখন ওই আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আরো বোঝার চেষ্টা করব। তো আমি যে ক্যাভিটির কথা বলেছিলাম, তো ক্যাভিটি এক্সাম্পল দিয়ে দেখবো যে ক্যাভিটি, ডু আই হ্যাভ এ ক্যাভিটি ইন ওয়ান অফ মাই টিথ। আচ্ছা, ক্যাভিটি ইকুয়াল টু 2 ইজ এ প্রপোজিশন অলসো রিটেন ক্যাভিটি। ক্যাভিটি একটা প্রপোজিশন, দেন আমরা এভাবে ক্যাভিটিকে অ্যাড্রেস করতে পারি বুলিয়ান অথবা প্রপোজিশন হিসাবে। আচ্ছা, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস এর ক্ষেত্রে সেটা ফাইনিট হতে পারে, ইনফাইনিট হতে পারে। যেমন তার একটা ভেরিয়েবল হচ্ছে ওয়েদার, ওয়েদার ইজ ওয়ান অফ, এর যে ভ্যালুগুলি, ওয়েদারের ভ্যালুগুলো কি হতে পারে? যেমন ক্যাভিটির ক্ষেত্রে আমরা দেখলাম ক্যাভিটির ভ্যালু ট্রু হতে পারে, ফলস হতে পারে, হ্যাঁ। আর ওয়েদারের ক্ষেত্রে ওয়েদারের ভ্যালু হতে পারে সানি হতে পারে, রেইন হতে পারে, ক্লাউডি হতে পারে, স্নো হতে পারে। তাহলে ওয়েদার ইকুয়াল টু রেইন ইজ এ প্রপোজিশন, ওয়েদারের ভ্যালু হচ্ছে রেইন, এটাকে একটা প্রপোজিশন, এটা স্টেটমেন্ট। প্রপোজিশন খুব সহজে সংক্ষেপে তোমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সে পড়ছো, প্রপোজিশন ইজ ওয়ান কাইন্ড অফ স্টেটমেন্ট। ভ্যালুজ মাস্ট বি এক্সহাস্টিভ এন্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে যে একটা ভ্যালু একজনের জন্য নির্ধারিত থাকবে আর কি।
আচ্ছা, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, বাউন্ডেড অর আনবাউন্ডেড। এই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে এটা রেঞ্জ দেয়া থাকবে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। যেমন টেম্প ইকুয়াল টু, অর্থাৎ টেম্পারেচার এত, আবার টেম্পারেচার এর চেয়ে লেস দেন, এই একটা রেঞ্জে থাকতে পারে। আচ্ছা, আরবিটারি বলেন কম্বিনেশন অফ বেসিক প্রপোজিশন। এখানে এটাই আর কি প্রকাশ করতেছে যে আমরা ক্যাভিটি ফলস যেটা বলতেছি সেটাকে আবার নেগেশন অফ ক্যাভিটি দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন এই যে প্রপোজিশন গুলো দেখলাম, তাহলে প্রবাবিলিটিতে তার কিভাবে ইউজ হয়? প্রবাবিলিটিজ অফ প্রপোজিশন, এই প্রপোজিশনের প্রবাবিলিটির ইউজ হচ্ছে প্রবাবিলিটি অফ ক্যাভিটি, ক্যাভিটি হওয়ার সম্ভাবনা, ক্যাভিটির প্রবাবিলিটি, সেটা 0.1। আচ্ছা, এখন প্রপোজিশন হচ্ছে ওয়েদার ইকুয়াল টু সান, এটা একটা প্রপোজিশন, তার প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ ওয়েদার ইকুয়াল টু সান ইকুয়াল টু 0.7, এই সবগুলোকে আবার বলা হয় প্রায়র প্রবাবিলিটি। এই প্রবাবিলিটির যে কথা বলতেছে এটা কার উপর ডিপেন্ড করে না, সরাসরি হয়ে যাচ্ছে। আচ্ছা, রিপ্রেজেন্ট এ ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাজ এ ভেক্টর অফ দ্য প্রবাবিলিটি ভ্যালুজ। এখন এই যে আমরা যে কথা বললাম না যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তার ডিস্ট্রিবিউশন এখানে ওয়েদার, ওয়েদার অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ ওয়েদারের মধ্যে কি কি, সানি, রেইনি, ক্লাউডি, স্নো, এই চারটার ভ্যালু এভাবে দেয়া আছে, এটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের এই সামারি করে যদি ভ্যালুগুলি যে কোনো ডিস্ট্রিবিউশনের, এটা মনে রাখবা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হোল স্যাম্পল স্পেস যদি থাকে তার সামারি হচ্ছে 1 হবে। আচ্ছা, কোন সময় যদি এই সামারি 1 না থাকে তাহলে যে প্রক্রিয়া এটাকে 1 করা যায় সেই প্রক্রিয়াটাকে বলা হয় নরমালাইজেশন, হ্যাঁ, বা সেটাকে বলা হয় যে নরমালাইজড ফ্যাক্ট। আচ্ছা, এখানে সে কথা বলা হচ্ছে প্রবাবিলিটি অফ সানি, রেইন, ক্লাউড এন্ড স্নো মাস্ট সাম টু 1 when the factor is normalized, যখন নরমালাইজড হবে 1 হয়ে যাবে। আচ্ছা, এখন if b is a boolean random variable then probability of b equal to probability of b, probability of negation of b. If probability of cavity equal to এত, then probability cavity equal to 2, probability of cavity equal to 0.1, মানে 2টা 1 এবং নেগেশনটা 0.9, এটা যেহেতু নরমালাইজ। আচ্ছা, when the entries in the vector do not add up 1 but represent the true ratios, the vector is represented a normalizing constant alpha. এই নরমালাইজিং কনস্ট্যান্ট আলফা, এই যেটা বললাম যে যখন 2 রেশিওতে আছে, এই যেমন ক্যাভিটি, এই নিচের উদাহরণটা তোমরা যদি লক্ষ্য করো, দেখো প্রবাবিলিটি অফ ক্যাভিটি। আচ্ছা, এখানে প্রবাবিলিটি অফ ক্যাভিটি, এই যে এখানে যেটা আছে সেই একই জিনিস। প্রবাবিলিটি অফ ক্যাভিটি মানে কি? প্রবাবিলিটি অফ ক্যাভিটি মানে এখানে ক্যাভিটির দুইটা স্যাম্পল স্পেস, ক্যাভিটির দুইটা স্যাম্পল স্পেস হচ্ছে, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। তাহলে প্রথমটা যদি ট্রু হয় তাহলে ক্যাভিটির এই ভ্যালুটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ফলস। তাহলে এই দুইটা স্যাম্পল স্পেসের ভ্যালু আছে। এখন যেটা হওয়া দরকার, এই দুইটা স্যাম্পল স্পেসের ভ্যালু যদি সামেশন করা হয় তাহলে এটা হওয়া উচিত 1, বাট এখানে 1 নেই। সেই 1 করার জন্য এখানে আমাদের একটা নরমালাইজিং কনস্ট্যান্ট আলফা নেওয়া হয়েছে। এই নরমালাইজিং কনস্ট্যান্ট হচ্ছে এর উপর অপারেশন চালিয়ে এটাকে সাম অফ 1 করবে। সেই সাম অফ 1 করতে গেলে এখন আলফার মান যদি 10 করা হয়, এই দুইটা ফ্যাক্টরের সাথে যদি 10 করা হয়, অ্যাড করা হয়, মানে গুণ করা হয়, মাল্টিপ্লাই করা হয়, তাহলে তার সামেশন করলে এটা কত হয়ে যায়? এটা তখন 1 হয়ে যায়। তো সেই কথা এখানে বলা হচ্ছে আর কি। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে যে দুইটা ফ্যাক্টরকে একত্রে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাসাইন করা। এই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দুইটা বা বেশি হতে পারে, অ্যাট লিস্ট 2 আর কি। A joint probability distribution for a set of n random variable, it may be true or more, gives the probability for every combination, যে কয়টা n random variable এর every combination এর যে atomic event of those variable and every sample points, then represent it an n dimensional matrix. একটা n dimensional matrix এ এটাকে রিপ্রেজেন্ট করা যায় কিভাবে? দেখো, এখন মনে করো প্রবাবিলিটি, এই যে ওয়েদার এবং ক্যাভিটি নিয়ে আমরা কথা বলেছি না এর আগে, কি বলেছি বলতো? আমরা ওয়েদারের স্যাম্পল স্পেস দেখেছি 4টা আর ক্যাভিটি স্যাম্পল স্পেস দেখেছি 2টা। ক্যাভিটির স্যাম্পল স্পেসের মধ্যে কি কি আছে? এটা ট্রু এবং ফলস। আর ওয়েদারের মধ্যে কি আছে? সানি, রেইনি, ক্লাউডি এবং স্নো। এখন যদি এই ওয়েদার এবং ক্যাভিটি এই দুইটা র্যান্ডম ভেরিয়েবলকে একত্রে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে নিয়ে আসা হয় তাহলে এর কয়টা কম্বিনেশন হবে? এই ওয়েদারের 4টা এবং ক্যাভিটির 2টা, তার মানে 4 × 2,
এই কম্বিনেশন হবে, অর্থাৎ এই ধরনের একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স হবে, যে ম্যাট্রিক্সের দুইটা যদি রো থাকে 4টা কলাম থাকবে, এবং রো দুইটা যদি ক্যাভিটিকে মিন করে, কলাম 4টা রো মিন করবে ওয়েদারকে। দেখো এভাবেই। এখন সে কথা বলা হচ্ছে, দ্য এন্ট্রিজ কন্টেন্ট প্রবাবিলিটিস ফর অল পসিবল কম্বিনেশন অফ ওয়েদার 4 এন্ড ক্যাভিটি 2। এখন কি হচ্ছে, তাহলে এটা ক্যাভিটি ক্যাভিটি, ক্যাভিটি 2 ক্যাভিটি ফলস, ওয়েদার সানি রেইনি ক্লাউডি স্নো। এখন কি কি দেখো, যেখানে হচ্ছে ওয়েদার সানি এবং ক্যাভিটি 2 তার ভ্যালু হচ্ছে এই, অর্থাৎ তার প্রবাবিলিটি এই। বুঝতেছো কিনা? প্রত্যেকটা এখন এমন, যেখানে ক্যাভিটি আছে সেখানে যদি ওয়েদার রেইনি হয় তার 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 ভ্যালু এই। এইভাবে ক্লাউডে এইভাবে চলে গেল। যেখানে ক্যাভিটি ফল সেখানে সানি হলে এই, যেখানে ক্যাভিটি ফল সেখানে রেইনি হলে এই, এইভাবে টোটাল ভ্যালুটা আছে। তো এভরি কোশ্চেন অ্যাবাউট এ ডোমেন ক্যান বি আনসার্ড বাই দ্য জয়েন্ট ডিস্ট্রিবিউশন বিকজ এভরি ইভেন্ট ইজ সাম অফ স্যাম্পল পয়েন্টস। আচ্ছা, এখন এরপরে এই আমরা আমরা আস্তে আস্তে প্রবাবিলিটির আরো কিছু টার্মের দিকে দেখব। আমরা কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল প্রবাবিলিটি দেখব। কন্ডিশনাল মানে যেখানে একটা প্রবাবিলিটি বের করব বেসড অন সাম কন্ডিশন। এই কন্ডিশনটা হচ্ছে কোনো একটা বিষয় দেয়া আছে, যেমন মনে করো যে তোমাকে বলা হলো যে এমন একটা সাপোজ যে কন্ডিশন এই ধরনের, যে আমার কোনো একটা সফটওয়্যার ফার্মে আমি একটা ছেলেকে জব দিতে চাই, সে হচ্ছে হয়তো এই ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে, হ্যাঁ, এই ধরনের একটা কন্ডিশন। বা বা আমরা আরো বলতে পারি যে আমার হচ্ছে যে গিভেন, এই যে আমরা ক্যাভিটি এবং টুথেকের যে কথা বললাম, যে আমাদের ডেন্টালের কাছে এই যে যে এক্সাম্পলটা নিয়ে আমরা অনেক কথা বলছিলাম, যে ডেন্টাল এক্সামিনেশনের ক্ষেত্রে টুথেক দাঁতে ব্যথা, ক্যাভিটি দাঁতের গর্ত, দাঁতের পাশে বা দাঁতের মাউথের মধ্যে। তাহলে আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ টুথেক গিভেন ক্যাভিটি, ক্যাভিটি থাকলে ব্যথা হওয়ার প্রবাবিলিটি কতটুকু। তো এটা একটা কন্ডিশনাল। আর এটা না দিয়ে আমরা এতক্ষণ যা দেখলাম যে প্রবাবিলিটি অফ ক্যাভিটি, প্রবাবিলিটি অফ ওয়েদার, প্রবাবিলিটি অফ টুথেক, এই যে ইন্ডিভিজুয়াল কোনো কিছু দেখা, এটা হচ্ছে আনকন্ডিশনাল। তো এই আনকন্ডিশনাল প্রবাবিলিটি প্রথম টাইপ অফ প্রবাবিলিটি, এটাকে বলা হয় সাধারণত প্রায়র প্রবাবিলিটি। প্রায়র প্রবাবিলিটি রিফার টু দ্য ডিগ্রি অফ বিলিফ ইন দ্য অ্যাবসেন্স অফ এনি ইনফরমেশন। কোনো ইনফরমেশন দেয়া থাকবে না, না দেয়া থাকার শুধু সেই র্যান্ডম ভেরিয়েবলের যে প্রবাবিলিটি বের করা হবে সেটা হচ্ছে প্রায়র প্রবাবিলিটি। এর পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে পোস্টেরিয়র বা কন্ডিশনাল প্রবাবিলিটি, রিফার টু দ্য ডিগ্রি অফ বিলিফ when we have some information called evidence। কোন ইনফরমেশন বা কোন এভিডেন্স দেয়া থাকবে যে এটা থাকলে এটা কত, এটা দেয়া আছে তাহলে এটা কত হবে, সেই সেই ক্ষেত্রে আর কি প্রায়র প্রবাবিলিটি। এখন কনসিডারিং ড্রয়িং এ straw from a set of 1 long and 4 short straw, long refer to a drawing a long straw and short refer to a drawing a short straw। এখানে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ লং এটা। এখন যে প্রবাবিলিটি অফ লং, এটা প্রায়র প্রবাবিলিটি, জাস্ট ইন্ডিভিজুয়ালি প্রথমটা দেখো, এটা এটা প্রায়র প্রবাবিলিটি, এটা কার সাথে লিংক নেই, সরাসরি র্যান্ডম ভেরিয়েবল। এখন আমি যদি বলি যে গিভেন শর্ট দেন প্রবাবিলিটি অফ লং, এই এটা পড়তে হয় এইভাবে যে আগে গিভেন, এই 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 সেকেন্ড প্যারামিটারটাকে গিভেন শর্ট প্রবাবিলিটি অফ লং ইকুয়াল টু 0.25, গিভেন লং প্রবাবিলিটি অফ লং ইকুয়াল টু 0.0। আচ্ছা, given short probability of long equal to এত, given rain probability of long equal to এইভাবে কন্ডিশনাল প্রবাবিলিটি আর কি ধরা হয়। আমরা আরো উদাহরণ দিয়ে দেখলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, এখন এই যে যে কথা অলরেডি আমি বলেছিলাম, যে এই যে দেখো যে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটির এই শেপে এসে বলা হচ্ছে যে এটাকে আমরা কি পড়বো, তাহলে কেউ একজন বলতে পারবা এই সিলেক্টেডটাকে কি পড়তে পারি? কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, একজন বলো, আমরা এটাকে কি পড়তে পারি যার নেট ভালো আছে?
আচ্ছা, আমরা এটাকে পড়তে পারি যে গিভেন টুথেক, অর্থাৎ তার অলরেডি টুথেক আছে, তখন প্রবাবিলিটি অফ ক্যাভিটি কি, তখন প্রবাবিলিটি অফ ক্যাভিটির ভ্যালুটা, তো সেটা বলা হচ্ছে ইটস 0.8 মিনস দ্য প্রবাবিলিটি অফ ক্যাভিটি গিভেন দ্যাট দ্য টুথেক, মানে গিভেন দ্যাট অর্থাৎ টুথেক দেওয়া আছে, সেখানে প্রবাবিলিটি অফ ক্যাভিটি is all we know. It does not mean that if toothache then 80% chance of cavity. It means that যে টুথেকটা দেওয়া আছে, টুথেক ভ্যালুটা is given, then the value of cavity, if the toothache then 80% chance of cavity. এখন এটাকে আমরা আরো এক্সপান্ড করা যায়, যেমন সাপোজ উই গেট মোর এভিডেন্স, এই গিভেন ইনফরমেশন গুলোকে বলা হচ্ছে এভিডেন্স। তা আমাদের যদি ইনফরমেশনটাকে আরো মোর করা হয়, যেমন ক্যাভিটি ইজ অলসো গিভেন, তো এটা তো ডেফিনেটলি 1 হবে। আমি যদি বলি যে যে জিনিসটা দেয়া আছে অলরেডি আমার কাছে আছে, তো সেটা থাকার সম্ভাবনা কত? সাপোজ আমি যদি বলি আমার একটা বই আছে, বই আছে, আমি বলে দিলাম, বলার পরে বললাম যে বই থাকার সম্ভাবনা কত, তো তাহলে সেটা তো 1 হবে। তা আমার গিভেন ইনফরমেশনটা বা এভিডেন্সটা তো আসলে চাই যে ওই বিষয়টাকে মেজার করার জন্য, যে ওই বিষয়টাকে আমি টাচ করতে পারছি না, বাট তার এভিডেন্স সাপোর্টিং ইনফরমেশন গুলো দিয়ে ওইটাকে মেজার করার জন্য। তো সেই ক্ষেত্রে আসলে এইখানে নরমালি ক্যাভিটি না দিয়েই আসলে ক্যাভিটির মেজারমেন্টটা আসার কথা, কিন্তু এখানে ক্যাভিটি দিয়ে দিছে বলে এখানে সরাসরি 1 চলে এসেছে। The less specific belief remain valid, but it is not always useful. আচ্ছা, নিউ এভিডেন্স মে বি ইরিলেভেন্ট অ্যালোইং দ্য সিম্পলিফিকেশন। আচ্ছা, অনেক সময় এটা আমরা দেখব যে এটা ইন্ডিপেন্ডেন্স একটা আসবে, যে এই যে এভিডেন্স অনেক সময় ইরিলেভেন্ট থাকবে, ঠিক আছে, সেই ইরিলেভেন্টটাকে আসলে ইগনোর করা হবে। যেমন ক্যাভিটি, এখানে ক্যাভিটির আগে আমরা যেটা বলবো যে গিভেন টুথেক, এন্ড এখানে আরেকটা ফ্যাক্টর আছে 49 আওয়ার্স উইন, তো এটার সঙ্গে আসলে টুথেকের কোনো সম্ভাবনাই নেই। তারপরে এর প্রবাবিলিটি ক্যাভিটি, তো এই যে ইরিলেভেন্টটাকে ইগনোর করে দেওয়া হয়েছে, যে আসলগুলোকে রাখা হয়েছে। আচ্ছা, কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন আর শোন অ্যাজ এ ভেক্টর ফর অল পসিবল কম্বিনেশন অফ দ্য এভিডেন্স এন্ড কোয়েরি। তাহলে টুথেক ক্যাভিটি ইজ এ 2 এলিমেন্ট ভেক্টর অফ 2 এলিমেন্ট ভেক্টর। টুথেক যদি ইয়েস হয় এবং টুথেক যদি নেগেশন, এই ধরনের যে ভ্যালুগুলো আসলে ওই আমাদের যে টেবিল চার্টে দেওয়া ছিল সেই ভ্যালুগুলো থেকে এখানে এটা দেখানো হচ্ছে। আচ্ছা, এরপরে কন্ডিশনাল প্রবাবিলিটিকে ডিফাইন করা হয় কিভাবে? কন্ডিশনাল প্রবাবিলিটিকে ডিফাইন করা হয় আসলে যে ডিফাইন কন্ডিশনাল প্রবাবিলিটি, তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি এই যে গিভেন বি প্রবাবিলিটি অফ এ, এটাকে ডিফাইন করা হয় আসলে, এটাকে তো এই পড়া হয়, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি। আর উপরে যে প্রবাবিলিটি এটা হচ্ছে এটা জয়েন্ট প্রবাবিলিটি। জয়েন্ট প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি অফ এ এন্ড বি, আর এই প্রবাবিলিটি হচ্ছে একটা প্রায়র প্রবাবিলিটি অফ বি। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে ওই প্রবাবিলিটি, জয়েন্ট প্রবাবিলিটি এবং তার যেটা গিভেন ইনফরমেশন, যেটা এভিডেন্স আছে তার এভিডেন্সের রেশিও। অর্থাৎ আমরা যদি বলি যে কোনো দুইটা র্যান্ডম ভেরিয়েবলের কন্ডিশনাল প্রবাবিলিটি, র্যান্ডম ভেরিয়েবল 1 এবং র্যান্ডম ভেরিয়েবল 2, এর কন্ডিশনাল প্রবাবিলিটির ভ্যালুটা কি হবে? ভ্যালুটা হবে ওই র্যান্ডম ভেরিয়েবল দুইটা জয়েন্ট প্রবাবিলিটি বাই সেকেন্ড যেটা এভিডেন্স সেইটা, এই দুটার যে রেশিও ভ্যালু। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ইয়ে করা হয়, মানে এটাকে যদি সিম্পলিফাই করা হয়, তাহলে কি কন্ডিশনাল প্রবাবিলিটি এবং এভিডেন্স মাল্টিপ্লাই হয় ইকুয়াল টু জয়েন্ট প্রবাবিলিটি। তার মানে আমরা লিখতে পারি যে জয়েন্ট প্রবাবিলিটি ইকুয়াল টু কন্ডিশনাল প্রবাবিলিটি এবং এভিডেন্স অফ প্রবাবিলিটি। আবার অনেক সময় এই যে এ বা বি গিভেন এ, এইটা যেমন এখানে লেখা গেল, এটা যখন এখানে লেখা গেছে, তো এর ইকুয়াল আবার এটা লেখা যায় এ গিভেন বি। তো এটা লেখা যায় কেন? কারণ হচ্ছে যে এই কন্ডিশনাল বি গিভেন প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ বি গিভেন প্রবাবিলিটি অফ এ
এইটা এবং এ গিভেন প্রবাবিলিটি অফ বি এটা কিন্তু ডিফারেন্ট কেস, বাট এই জয়েন্ট প্রবাবিলিটি কিন্তু সিমিলার। এটাকে আমরা যদি বলতে পারি যে প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি, আবার যদি বলি প্রবাবিলিটি অফ বি অ্যান্ড এ অল আর সেম। এটা এটা বুঝেছো কিনা? অর্থাৎ জয়েন্ট প্রবাবিলিটিকে আমরা সামনে এ পরে বি, ফার্স্টে এ পরে বি, এটা কিন্তু এটা লজিক সেম। আমরা এখানে যেমন লিখেছি কি প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি, এটাকে আবার এভাবে লিখলেও সেম মিনিং হয়, প্রবাবিলিটি অফ বি অ্যান্ড এ। তো এখন এই প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি এইটার ইকুয়াল আমরা পাই এইটা, এই কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে। ঠিক এখানে যদি আমি এটা না লিখে লিখতাম যে প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি এটা সমান, তাহলে এখানে চেঞ্জ হয়ে যেত, সেই চেঞ্জের ভ্যালুটা আসতো এটা। তো আসলে যেহেতু প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি এবং বি অ্যান্ড এ সমান, দ্যাট মিনস এটা সমান এটা হয়ে যায় আর কি, এই কথাই এখানে বলতেছে। এবং এটাকেই এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হয় যে আসলে প্রোডাক্ট রুলস। প্রোডাক্ট রুলস gives an alternative formulation holds even if probability of b equal to 0। এটা যদি না হয়, মানে এটা না হলে আমরা এই প্রোডাক্ট রুলে এটা পাই আর কি, আর এটা হলে তো এই পার্টটা 0 হয়ে যায় পরে। তো যাই হোক, তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি কে সিম্পলিফাই করলে আমরা প্রোডাক্ট রুলস পাই। তো এটা যদি আমরা এক্সাম্পলে চলে আসি, আমাদের যে এক্সাম্পল সেখানে আসি যদি, তাহলে দেখো কি হয়। a general version hold for an interprobability distribution, তাহলে আমরা যদি দেখি যে probability of weather and cavity equal to given cavity probability of weather and probability of cavity, অর্থাৎ এটা এভিডেন্স। আচ্ছা, এখন this is not a matrix multiplication, it's a set of for two equation। এখন এটাকে টোটালি যদি সামারি করা হয় যে ওয়েদারের তো 4টা ভ্যালু আছে, আমরা যদি প্রত্যেকটার জন্য দেখতে চাই এবং ক্যাভিটির যে 2টা ভ্যালু আছে, তাহলে আমরা এই ধরনের সেট অফ ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পাই, সেট অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পাই, সেটার কথা এখানে বলা হচ্ছে। তোমরা এগুলো দেখো, যেমন সানি, প্রবাবিলিটি অফ সানি ক্যাভিটি এর জন্য একটা পাই, প্রবাবিলিটি অফ রেইনি ক্যাভিটি, প্রবাবিলিটি ক্লাউডি ক্যাভিটি, স্নো ক্যাভিটি। এরপরে এই 4টারই আবার নেগেশন করে, সানি নেগেশন অফ ক্যাভিটি, রেইন নেগেশন অফ ক্যাভিটি, এইভাবে আমরা আর কি এই ডিস্ট্রিবিউশনটা পাই। আচ্ছা, এই প্রোডাক্ট যে রুলটা আমরা দেখলাম, এই প্রোডাক্ট রুলটাকে যদি আরো এক্সপান্ড করা হয়, ইট ইজ ডিরাইভড সাকসেসিভ অ্যাপ্লিকেশন অফ প্রোডাক্ট রুলস, তখন চেইন রুল বলা হয়। তো চেইন রুলটা হচ্ছে এটাকে যদি আমরা এন পর্যন্ত এক্সপান্ড করি, এন পর্যন্ত এক্সপান্ড করলে এই দেখো ফ্যাক্টরটা কিন্তু একই। ওখানে কি জয়েন্ট প্রবাবিলিটি ছিল না, প্রোডাক্ট রুলে কি ছিল, প্রোডাক্ট রুলে এটা তো জয়েন্ট প্রবাবিলিটি, অর্থাৎ এ। আরেকটা বিষয় তোমরা বুঝো, এটা মনে রাখবা যে এইখানে যে এই যে ইয়ে চিহ্ন এন্ড সাইন যেটা, হ্যাঁ, এটা এই এন্ড সাইন যেটা এখানে, এটাও যা এবং এখানে কমা দিয়ে দিলে সেম সেম মিনিং প্রকাশ করে। অর্থাৎ এখানে এন্ড সাইন দেওয়া এবং কমা দেওয়া, দোজ আর সেম। তার মানে এখানে আমি প্রবাবিলিটি অফ এ এন্ড সাইন বি না দিয়ে এখানে প্রবাবিলিটি অফ এ কমা বিও লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখানে তার মানে কমা কমা দিয়ে এগুলো কি সব জয়েন্ট প্রবাবিলিটি বোঝাচ্ছে। আচ্ছা, তো এই যদি এন সংখ্যক যদি অবস্থা হয়, তাহলে এটাকে আমি কি খুব সহজে এটাকে কি লিখতে পারি, এটা বুঝো যে এখানে যদি 2টা থাকতো, 1 এবং n, তাহলে আমি একটাকে রেখে বাকিটাকে কন্ডিশনাল করে দিতে পারতাম। তাহলে আমরা এখানে কি লিখবো যে এভিডেন্সের কাছে আমি সমস্ত গুলোকে নিয়ে গেলাম, অর্থাৎ n ছাড়া বাকিগুলো 1 থেকে n-1, গিভেন অথবা এভিডেন্স 1 থেকে n প্রবাবিলিটি অফ xn, এটা যদি হয় তাহলে এরপরে প্রবাবিলিটি অফ এভিডেন্স। এটা থেকে এই লাইনটা কি বুঝেছো কিনা, এই 2টা লাইন। এখন পরবর্তীতে কি করেছে, এইটাকে আবার এক্সপান্ড করেছে। এটা কিন্তু ঠিক আছে, এটাকে এক্সপান্ড করতে করতে এই অবস্থা নিয়ে এসে সেটা দেখা যায় যে আসলে মূলত এই প্রত্যেকটার জন্যই এই এই যে প্রবাবিলিটি বের করা হয়, xn যেখানে গিভেন এই পার্টটা, x - yn গিভেন এই পার্টটা। তার মানে এভাবে যদি চলতে থাকে, আসলে এক্স্যাক্টলি যেটা হয় সেটা হচ্ছে যে প্রবাবিলিটি এই এই যে যে সিম্বলটা, এই সিম্বলটাই প্রবাবিলিটি আসলে মাল্টিপ্লিকেশন বোঝায়। হ্যাঁ, এটা মাল্টিপ্লিকেশন অফ প্রবাবিলিটি গুলোকে বোঝায়। এই 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 যে এই প্রথমটা ডট, দ্বিতীয়টা ডট, দ্বিতীয় অল আর মাল্টিপ্লিকেশন, সেই মাল্টিপ্লিকেশন সাইন হচ্ছে এটা।
তাহলে এখানে এই এই যে ঘটনাটা ঘটেছে n সংখ্যক, এই জন্য এর রেঞ্জ হয়েছে i = 1 to n। হ্যাঁ, এটা বুঝছো কিনা? এবং i এর মান যখন 1 তখন এটা, i এর মান যখন n তখন এটা। দেখো i এর মান যখন n তখন কি এটা পাওয়া যায় না? i এর মান যখন 1 তখন কি এটা পাওয়া যায় না? এইভাবে আর কি বিষয়গুলো হয়েছে। আচ্ছা, এরপর ফর এক্সাম্পল এই 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 চারটা দিয়ে এখানে বোঝাচ্ছে এই 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 চেইন রুলের। তো এগুলো আসলে প্রোডাক্ট রুল থেকে এসেছে, চেইন রুলটা। আচ্ছা, এখন ইনফারেন্স বাই ইনুমেরেশন। এখন এখানে আমরা আসলে এই ডেন্টিস্ট প্রবলেমটাই আবার আসলে এরা বারবার ডিসকাস করেছে, যে এই ডেন্টিস্ট প্রবলেমটা ডিসকাসের মাধ্যমেই আমরা প্রবাবিলিটির কনসেপ্টগুলো ক্লিয়ার করে লাস্টে আমরা ওই বেজিয়ান ক্লাসিফায়ারটাকে ডিজাইন করব আর কি। তো এখানে আবার যদি আমরা দেখি যে দেখো দ্য ডেন্টিস্ট ডোমেন, এই ডেন্টিস্ট ডোমেনের কাছেই আমরা চলে আসছি, ডেন্টিস্ট ডোমেনের মধ্যে আসছি। আচ্ছা, ডেন্টিস্ট ডোমেনের মধ্যে এসে যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো এখানে কি হচ্ছে যে কিছু ইয়ে করা হয়েছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ক্যাভিটি গিভেন টুথেক, হোয়াট ইজ দ্য probability of cavity given toothache, মানে p of cavity given toothache, what is the probability of cavity given probic cas। probic cas হচ্ছে আরেকটা র্যান্ডম ভেরিয়েবল, সেটা গিভেন হলে তাহলে কি হয়? উই জাস্ট স্টার্ট উইথ দ্য জয়েন্ট ডিস্ট্রিবিউশন। জয়েন্ট ডিস্ট্রিবিউশন যেহেতু এখানে ক্যাভিটি এবং টুথেক আছে আর হচ্ছে ক্যাস আছে, তাহলে আমাদের তিনটা ভেরিয়েবল। এর আগে তো ভেরিয়েবল গুলো যেটা দেখলাম যে দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে, তাহলে এই ক্যাভিটি টুথেক কেস কেস এইভাবে আমরা ভেরিয়েবল গুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন ফর এনি প্রপোজিশন, অর্থাৎ যে কোনো একটা প্রপোজিশনের ক্ষেত্রে অ্যাড আপ উইথ দ্য অ্যাটমিক ইভেন্ট অফ ইট ইজ ট্রু। এখন যে কোনো একটা প্রপোজিশনের ক্ষেত্রে আমরা সেই প্রপোজিশন বের করতে পারি এবং সেই প্রপোজিশনের করসপন্ডিং যে রিলেটেড প্রপোজিশন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেইগুলো সামারি হবে আর কি। এখন এটার উদাহরণটা আরেকটু ইয়ে করে দেখলে আমাদের ক্লিয়ার হবে। এখন দেখো ফর এনি প্রপোজিশন কিউ অ্যাড আপ দ্য অ্যাটমিক ইভেন্ট হয় এত, ঠিক আছে। এটা রেড শো, এই রেডটা কি বুঝছে? রেড শো দ্য ওয়ার্ল্ড গিভেন হোয়াট উই নো সো ফার। গ্রিন, এই যে গ্রিন, যে গ্রিন বক্সটা আর কি, গ্রিন বক্সটা দা অ্যাটমিক ইভেন্ট দ্যাট উই আর ইন্টারেস্টেড। এটা এটা হচ্ছে রেডটা, যেটা হচ্ছে হোল স্যাম্পল স্পেসের জন্য, আর গ্রিনটা হচ্ছে আমরা ইন্টারেস্টেড। হ্যাঁ, ইন্টারেস্টেডটা কি? এই গ্রিনটাকে যদি দেখি তো গ্রিনটা হচ্ছে টুথেক। দেখো গ্রিনটার সঙ্গে রিলেটেড, একেবারে সিম্পলি রিলেটেড হচ্ছে টুথেক গ্রিনটার সঙ্গে। আচ্ছা, তাহলে এই টুথেকটা কি কি শেপে আসতে? প্রবাবিলিটি অফ টুথেক, এই প্রবাবিলিটি অফ টুথেকের জন্য তাহলে কি কি পার্ট আসতে পারে? probability of toothache cas cavity, toothache cas cavity, toothache cas cavity, এই যে 0.1 0.0। আচ্ছা, probability of toothache cas negation cavity, cavity, probability of toothache, এই চারটাই আর কি সেভাবে বলতেছে cas cavity। এই সামারিটা যদি করা হয় তাহলে এই যে ভ্যালুটা, তাহলে টুথেকের এই এক্সাম্পলের তাহলে probability of toothacheর যে প্রায় ভ্যালু সেটা হচ্ছে 0.2। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি প্রবাবিলিটি অফ ক্যাভিটি, এখানে এখানে যে আসলে এটা এন্ড না, এটা অর, টুথেক এন্ড ক্যাভিটি, টুথেক অর ক্যাভিটি যেটা প্রবাবিলিটি। তো সেই ক্ষেত্রে আমাদের টুথেকটা থাকবে এবং ক্যাভিটি থাকবে। তো সেই ক্ষেত্রে দেখো যে আমরা গ্রিনটা যদি দেখো, এই গ্রিনটার প্রতি ইন্টারেস্টেড, কারণ হচ্ছে যে এখানে এই টুথেকের এই চারটাই কিন্তু যেহেতু আমাদের এর মধ্যে টুথেক আছে। আচ্ছা, ক্যাভিটির এই দুই রোটা কিন্তু ক্যাভিটি, কিন্তু এইটার ক্যাভিটির মধ্যে নেয় না, কারণ এটা নেগেশন অফ ক্যাভিটি, এই জন্য এইভাবে সিলেক্ট করা হয়েছে। আচ্ছা, আমরা যদি নেক্সট দেখি, নেক্সট এর ক্ষেত্রে এই যে আমরা এখান থেকে যদি দেখে আসি যে ওয়ান্স টুথেক কামস অ্যাজ এভিডেন্স দ্য ওয়ার্ল্ড রেস্ট্রিক্টেড টু দ্য সেল and general idea, compute the distribution of the query variable, এগুলো সবই আমরা বুঝেছি। summing of all the hidden variable cas and cavity। এখন দেখো যদি আমাদের টার্গেট হয় যে given toothache probability of negation of cavity, তাহলে toothache দেয়া আছে, তার মধ্যে negation of cavity, তো negation of cavity কি?
নেগেশন অফ ক্যাভিটি তো এই যে এই দুইটা, এটাও নেগেশন অফ ক্যাভিটি, বা টুথেক হচ্ছে নেগেশন, এই জন্য এটা না। আচ্ছা, তাহলে এই দুইটার যদি আমাদের টার্গেট স্পেস হয়, তো এটা যেহেতু কন্ডিশনাল প্রবাবিলিটি, তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটির জন্য আমার কি করতে হবে? কন্ডিশনাল প্রবাবিলিটির জন্য আমার দরকার হচ্ছে কি, এটা কন্ডিশনাল হলে এর জয়েন্ট প্রবাবিলিটি করতে হবে, নেগেশন এন্ড টুথেক। আচ্ছা, তারপরে এভিডেন্স হচ্ছে টুথেক। আচ্ছা, তো এভিডেন্স টুথেক, এই টুথেকের টোটাল ভ্যালুটা আমরা কি 0.2 বের করেছি আগে। হ্যাঁ, এই সমস্ত ভ্যালুগুলো এসছে। আচ্ছা, এখন দেখো এই যে নেগেশন এন্ড টুথেক, তাহলে নেগেশন এন্ড টুথেকের জন্য এই দুইটা ভ্যালু আসছে, নেগেশন এন্ড টুথেক, আর আমাদের আগে যেটা বের করেছে তাহলে প্রবাবিলিটি 0.4 এটা পাওয়া যায় আর কি এই ক্যালকুলেশন থেকে। আচ্ছা, সিমিলারলি এইভাবে অনেকগুলো যদি আমরা দেখা যায়, এটাও সেইভাবে আর কি ক্যালকুলেশন হয়েছে, এটাও তোমরা দেখো। আচ্ছা, এরপরে আর নরমালাইজেশনের যে ব্যাপারটা আমি অলরেডি বলেছি, যে যখন এটা নরমালাইজ এই মানে সামিং করার পরে এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ভ্যালু নরমালাইজ হবে না, তখন এটা নরমালাইজ করতে হবে। যেমন এখানে যেটা জানতে চাচ্ছে যে রিকল দ্যাট ইভেন্ট আর লোয়ার কেস র্যান্ডম ভেরিয়েবল general idea normalization, the denominator can be viewed as a normalization constant alpha, we take the probability distribution over the values of a hidden variable। আচ্ছা, এখানে probability of tooth মানে given toothache probability of cavity, তো সেটাকেই আমরা এই নরমালাইজেশন ফ্যাক্টর সহ জয়েন্ট প্রবাবিলিটি লিখে ফেললাম। এখন এর কি হতে পারে আর কি ডিস্ট্রিবিউশন হতে পারে, সকল ডিস্ট্রিবিউশন গুলো কনসিডার করা হয়েছে। যেহেতু এখানে কিছু হিডেন ভেরিয়েবল আছে, যেমন ক্যাশ হিডেন ভেরিয়েবল এখানে আছে, সেটা সহ কনসিডার করে এই ভ্যালুগুলো হয়েছে। আচ্ছা, এই ভ্যালুগুলো হলো, এরপরে এই ভ্যালুর করসপন্ডিং ভ্যালুগুলো বসানো হয়েছে, যে এই ক্যাভিটি টুথে ক্যাশ, তাহলে এই ভ্যালুটা এটা, এই ভ্যালুটা এটা। এখন এই ভ্যালুগুলির যেটা করসপন্ডিং ভ্যালু সেটাকে যোগ করা হয়েছে, অর্থাৎ এই ভ্যালু এবং এটা যোগ করার পর ফাইনালি আমরা এটা পেয়েছি। ফাইনালি এটা পাওয়ার পরে এটা একটা কমপ্লিট ডিস্ট্রিবিউশন, কিন্তু এটা দেখা যাচ্ছে যে সামেশনে কি আমার হচ্ছে হচ্ছে না, অর্থাৎ কি বলা হয় যে সামেশনে এটা 1 হচ্ছে না, 1 হতে হবে। তো 1 না হওয়ার কারণে তাহলে কি করতে হবে, তখন যেটা করা হয়েছে যে কম্পিউট আলফাটাকে কম্পিউট করতে হবে কি করে, যে 1 বাই এটা করে এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা দিয়ে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে এই 0.6 এবং 0.4 আসবে, এই দুটাকে সামিং আপ করলে 1 হবে। এটা নরমালাইজেশন আর কি প্রসেস। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব যে এই যে প্রক্রিয়াটা দেখলাম, যে নরমালাইজেশন প্রসেসের সাথে আমাদের যে রিলেটেড ফ্যাক্টর গুলো সেগুলো দিয়ে আমরা দেখব। আচ্ছা, আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাক, কারণ বিষয়গুলো একটু সহজ মনে হচ্ছে, আবার একটু ক্রিটিক্যাল, একটু পড়াশোনা করা দরকার। নেক্সট দিন আমি মনে হয় কন্টিনিউ করলে তোমাদের জন্য ইজি হবে। প্রায় 1 ঘন্টা হয়েও গেছে, এই জন্য আমি আজকে এ পর্যন্ত রেখে দিতে চাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা আবার এখান থেকে দেখব।